বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আপনাদের নাম ভাঙিয়ে বা সমন্বয়ক হয়ে মিনি সমন্বয়ক হয়ে বা আপনারা কতটা চাঁদাবাজি করছেন, মানে হাউ ডু রান ইউর শোজ, মানে এই টাকা কে দেয়? ধরেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, করতেছেন। আচ্ছা, আমি একদম ক্লিয়ারলি যদি আপনাকে বলি, আমি লাস্ট বলি, আমরা রংপুরে গিয়েছিলাম। আপনি দেখেছেন যে একটা শহীদ মিনারের নিচে একটা জাস্ট সাদা কাপড় বেছানো, উপরে 4টা চেয়ার, আমরা বসে আছি। পুরো প্রোগ্রামে আমাদের খরচ হয়েছে 30,000 টাকার মতো। মানে আপনাকেই জাস্ট প্রশ্নটা করি, আপনার কি মনে হয় কিনা যে এই 30,000 টাকা দেওয়ার মতো মানে অসংখ্য মানুষ ওই রংপুরে রয়েছে, অন্তত যারা তারাও যদি একজন অসংখ্য মানুষ থেকে নিচ্ছেন কিনা 30,000 টাকা? এবং সবচেয়ে বড় কথা, অসংখ্য মানুষ থেকে নিচ্ছেন কিনা? 20-30,000 টাকা না আমাদের কোনো জায়গা গিয়ে দিতে হয়নি। আচ্ছা, দিতেই হয় না টাকা। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এবং আপনাদের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করছে কিনা? হ্যাঁ, আমাদের নাম ভাঙিয়ে অনেকেই করছে চাঁদাবাজি, এবং আমরা আমাদের স্পষ্ট করে বলেছি তারা কোনোদিনও এই 24-এর অভ্যুত্থানকে স্পিরিটকে ধারণ করে কোনো সমন্বয়ক বা কোনো কিছু হতে পারে না। তাদেরকে সরাসরি গ্রেফতার করা হোক, এরকম বিভিন্ন জায়গায় হয়েছে। আমরা তাদের কথা প্রশাসনকে জানিয়েছি এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তা চালিয়ে যদি কেন তাহলে আমি দুইটা ঘটনা বললাম, আপনি দুইটা ঘটনা জানেন কিনা? এরকম নিশ্চয়ই আরো 50,000 ঘটনা আছে। আপনি যদি বলছেন কেন, যদি মানে এই দুইটা ঘটনা আপনি জানেন কিনা, মানে এইটার আপনি জানেন অথবা আপনি জানেন না, এইটাই তো হবে। এটার মধ্যে যদি কেন? আচ্ছা, পরীক্ষার হলের যে ঘটনাটা, এই ঘটনাটা আমি জানি। আচ্ছা, ওইটা কি ঠিক আছে? মানে এটা করা ঠিক আছে? ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার পরীক্ষার হলে এসে? না, এটার আনসারটাই তো আমি আপনাকে বললাম যে তার বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে, এরকম বর্বরতা, নির্যাতন, নৃশংসের সাথে যুক্ত হওয়ার যদি তার বিরুদ্ধে এই অভিযোগটি থাকে, এটি তো আমি জানি না অভিযোগটি আছে কিনা, সেটি খতিয়ে দেখার সুযোগটি আসলে আমার হয়নি। যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারে যে কোনো জায়গা থেকে, যদি না থাকে তাহলে যে কোনো জায়গা থেকে, ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে পারে না। আমি তো জানি না যে আছে কিনা, আপনার কাছে আমি আপনাকে ডিসিশন দিতে পারি। আচ্ছা, আপনি জানেন না আছে কিনা? আমার তো ধারণা যে ছাত্রলীগের যে 2 নেতার কথা বলা হচ্ছে তাদেরকে আপনি চেনেন, থাকলে নিশ্চয়ই আপনি বলতেন, আমার ধারণা। বিকজ গত 8-10 বছরে যা কিছু হয়েছে, 17 সালের থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন, 17 সালের পর থেকে যদি আপনি ছাত্রলীগের রাজনীতিতে থাকেন, আপনি যদি আসলে ছাত্র প্রতিনিধি হয়ে থাকেন, আমার ধারণা গত 6-7 বছরে যা কিছু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি জানেন। আমার একটা ধারণা ছিল সার্জিস, যে 2 নেতা গ্রেফতার হয়েছে সেই 2 নেতা আপনার পরামর্শে, উপদেশে বা কথাতেই গ্রেফতার হয়েছে। এটা আমার একটা ধারণা ছিল যে এই 2 নেতা দুষ্ট, এদেরকে গ্রেফতার করেন। প্রথম কথা হচ্ছে, আপনাকে একটা জিনিস একদম নিশ্চয়তা দিয়ে বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের আসলে ছাত্রলীগের পোস্ট না পাওয়া সবচেয়ে বড় ছাত্রলীগের সাবেক নেতা মনে হয় ফারজিস আলম। কারণ আপনি আমার পুরো এই বিশ্ববিদ্যালয়ের মানে যদি জার্নিটা দেখেন, কোথাও আমার কোনো কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ লোক আইজিপি আমার ফোনই ধরেন না, আপনার সাথে ঘুরে বেড়ায় রংপুরে। না, কখনোই না। এটা আপনি এভাবে কখনোই বলতে পারেন না। কোন দিক থেকে? সেটি হচ্ছে, আমি সেখানে ফারজিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে যাইনি। আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে গিয়েছি, কারণ তারা সেই জায়গায় শহীদ পরিবার এবং আহতদেরকে ফান্ড দেওয়ার যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামে গিয়েছে। তারা সেখানে আমার শহীদ বীর ভাই তারা আবু সাইদের বাসায় গিয়েছে। এর বাইরে তারা কিন্তু আরো একাধিক প্রোগ্রাম করেছে, তার কোনোটিতেই কিন্তু আমি যাইনি। তো আপনি এটি কখনো বলতে পারবেন না যে আমি আইজিপির সাথে ঘুরে বেড়াই। ক্লিয়ার কথা। আরেকটি কথা হচ্ছে, আপনি এর আগে যেটি বলেছেন, আমি আপনাকে বলি মহিউদ্দিন ভাই, আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে এর আগে যেটি বলেছেন, এই যে 2 জন যাদেরকে আপনি বললেন গ্রেফতার করা হয়েছে, আমি একজনটা শুনেছি, আরেকজনটা শুনিনি, হয়তো আমার চোখে পড়েনি। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিংবা আমি যাদেরকে প্রমিনেন্টলি সেন্ট্রালে ছিল, যাদেরকে চিনি, এরকম অন্তত আমি 50 জনের কথা বলতে পারবো যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা 15 তারিখে আমাদের সাথে যা হয়েছে, 16 তারিখে এগুলোর সাথে সরাসরি জড়িত। তাদের সাথে, তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে। তো যদি আমার জায়গা থেকে আমি সরাসরি এরকম বাই নেমে বলতাম, হয়তো তাদেরটা আগে আসতো, কারণ আমাদের চোখের সামনে এটি করা হয়েছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ প্রশাসন তাদের তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করবে, ব্যবস্থা নিবে। আমি কেন ব্যক্তিগতভাবে বলতে চাই? অথবা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন, কারণ আমি জীবনে যেমন দেখেছি বলে, মানে যাই হোক, সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু আপনি তাহলে বলেন নাই ব্যাপারটা তো এরকমই, তাদের দুজনের গ্রেফতার। না, আপনার আসলে ঠিক আছে, আমি এইটাই বুঝলাম। আচ্ছা, মহিউদ্দিন ভাই, আপনাকে এখানে একটা ছোট্ট আর্গুমেন্ট দিয়ে দেখেন, আপনি যে এটা রিলেট করতে পারবেন। আর্গুমেন্টটা আমাকে শুধুমাত্র ধরেন, না আর্গুমেন্ট একটা ছোট্ট জাস্ট ইনসাইট, সেটা হচ্ছে যে মনে করেন আমাকে শুধু পোস্টটা দেয় না, এই কারণে যদি আমার রাগ খুব এরকম হয় যে আমি তাদেরকে ধরিয়ে দিব, তাহলে যাদের উপরে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এরকম অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, আমাদের আসিফ কাদের জেল কেটেছে, তাদের কি পরিমাণ ক্ষোভ থাকার কথা? অবশ্যই রাজনৈতিক দলের সাথে যেমন কথা বলছি, আমি আসছি এটার ব্যাপারে। আপনার এইটাতে আপনি বলছিলেন যে নাহিদ বা মাহফুজ বা আসিফকে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হচ্ছে। চিন্তা ভাবনাটাকে আপনি বা হাসনাত একটু কমই করতেছেন নাকি ইদানিং, নাকি মানে
আচ্ছা, আমি আপনার অ্যাঙ্গেলটা বুঝতে পেরেছি। আসলে আমরা চিন্তা ভাবনা কম করছি এটা আমরা মনে করি না, বরং আমি আমার জায়গা থেকে বা হাসনাতের জায়গা থেকে আমি সামগ্রিক ভাবেই বলি। আসলে আমি প্রথমে আপনাকে একটা কথা বলে নিয়েছি, 3 মাস আগে আমরা যে জীবনে এই পর্যায়ে থাকবো এটা আমরা কখনো কল্পনা করি, এবং সবগুলোই আমাদের জীবনের নতুন নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, ইভেন আমরা ওই যে আমরা 4 তারিখে আমরা যখন ঘোষণা দিই যে 6 তারিখে আমাদের লং মার্চ টু ঢাকা হবে, তখনই আমাদের ইনস্ট্যান্ট আবার আমাদের ডিসিশন বিভিন্ন পার্সপেক্টিভ চিন্তা করে প্রায় 30 মিনিটের একটা ডিবেটের পরে আমরা ডিসিশনে আসি যে না, পরশু নয়, আগামীকালই লং মার্চ টু ঢাকা। সো এরকম বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় আসলে যেটা হয়েছে যে প্রথম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যখন গিয়েছি তখন সেই জায়গাগুলোতে ঠেকেছি, বাট আমাদের যখন আবার সামগ্রিক একটি আলোচনার মধ্যে দিয়ে মনে হয়েছে যে না, এই জায়গা আমাদের এইভাবে কাজ করা দরকার। সত্যি কথা বলতে আমাদের বিবেককে আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গায় একদম কনক্রিট করে রাখি না এবং রাখতেও চাই না। আমরা মনে করি যে কেউ যদি আমাদেরকে এমন কোন একটা পরামর্শ দেয় বা আমাদের নতুন একটা ইনসাইট দেয় যেটা আমাদের মনে গ্রেটার পার্সপেক্টিভে বেটার, তখন আমরা এটা গ্রহণ করার যে মানসিকতা সেটি রাখি। সেক্ষেত্রে কিছু ভুল হচ্ছে, কিন্তু সবসময় সংশোধন করার চেষ্টা আছে। কঠিন কিনা সেই প্রশ্ন তুলছেন, যখন আমরা দেখেছি কয়েক বছর আগেও সার্জিস আলম যেরকম কথা বলেছেন, কয়েক মাস আগে যেরকম কথা বলেছেন, কয়েক দিন আগে যেরকম কথা বলেছেন, কয়েক ঘন্টা আগে যেরকম কথা বলেছেন, সেই কথা তার পাল্টে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ নিয়ে কথা বলছেন একরকম, তারপরে ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে কথা বলছেন, যদিও তিনি এর আগে ছাত্রলীগ করেছেন। প্লাস তার উৎসাহে বা তার উদ্দীপনাতে আমরা দেখেছি যে মধুর ক্যান্টিনে দুজন অন্তত সমন্বয়কের উপস্থিতিতে 2টি গরু নিয়ে গিয়ে ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এসেছে, এরকম স্লোগান দেওয়া হচ্ছে এবং তিনি খুব এটা এনজয় করছেন। পুরো ব্যাপারটাই যদি আমাদের একটু বলেন জনাব সার্জিস আলম, মানে রাজনীতিটা আসলে এখন কি, মানে যে সব কাজ বাদ দিয়ে প্রেসিডেন্টকে সরাই দিতে হবে, আরেকজন সমন্বয়ক গিয়ে বলবেন যে বিচারকদেরকে চা খাইতে পাঠাইতে হবে, অথবা বাদ দিয়ে দিতে হবে, অথবা আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসে, মানে সব দায়িত্ব আপনারা নিজেদের মাথায় নিতেছেন কিনা জনাব সার্জিস আলম? দেখুন, প্রথম কথা হচ্ছে সব দায়িত্ব আমরা নিজেদের মাথায় নিতেও পারবো না, সেটা নেওয়া সম্ভব না, এবং আমরা মনে করি যে এটা আসলে সমীচীন না। আমি যদি একদম শুরু থেকে বলি, আপনি যেখান থেকে বললেন এটা একদম স্পষ্ট সত্য। আমি আমার ফেসবুক পোস্টেও লিখেছিলাম যে আমি 2017 সালে আমার বিশ্ববিদ্যালয় জীবন প্রথম বর্ষে শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে 3য় বর্ষ পর্যন্ত হল ভেদে কালচারে একটু সময়ের পার্থক্য আছে, কিন্তু আমার হলে এরকম ছিল যে প্রথম থেকে 3য় বর্ষ পর্যন্ত একদম বাধ্যতামূলক আপনার ছাত্রলীগের রাজনীতি করতে হবে হলে থাকার জন্য, আপনার প্রোগ্রাম, গেস্ট রুম, গণরুম এইসবের অংশ হতে হবে, বাধ্যতামূলক। যদি আপনি না হন তাহলে হল ছেড়ে দিতে হবে। দুইটার একটা, মাঝখানে কোনো অপশনই নাই। এটা নিয়ে কোনোদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেনি, এটা নিয়ে কোনোদিন তখনকার ফ্যাসিস্ট সরকার কথা বলেনি, কেউই বলেনি। যাকেই বলা হয়েছে তারা এই কোয়েশ্চেন গুলোকে স্কিপ করে গিয়েছে। বরং আমরা আমাদের জায়গা থেকে দেখেছি ওই সিস্টেমের ভিতরে থেকে কিছু ছেলে যখন 3rd ইয়ারে 4th ইয়ারে উঠতো, একটু সাহস আসতো, ওই জায়গা থেকে এই সিস্টেম গুলো নিয়ে ধীরে ধীরে তারা গঠনমূলক কিছু লেখার চেষ্টা করতো। আমি 2019 সালে যখন আমার হল সংসদে ছাত্রদের দ্বারা নির্বাচিত হই প্রতিনিধি হিসেবে, তখন আমার মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস আসে। তখন আমার মনে হয় যে আমাকে এত স্টুডেন্ট যে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে, তাদের প্রতি আমার একটা দায় আছে, তাদের প্রতি আমার একটা জবাবদিহিতা আছে। তার পাশাপাশি যদি এটাও চিন্তা করি যে পরের বার আমাকে কেউ মনোনয়ন দিক আর না দিক, আমার অবশ্যই তাদের প্রতিনিধি আরো বড় জায়গায় হতে হবে, প্রতিনিধিত্ব করতে হবে। সেই জায়গা থেকে আমরা যেই জিনিসগুলো আমাদের বিবেকবোধের জায়গা থেকে লজিক্যাল মনে হওয়া শুরু হলো, ওই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করলাম। এবং আমার এই বিশ্ববিদ্যালয় জীবনে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট ছিল ওই 2019-এর ডাকসু নির্বাচনটি। সেই নির্বাচনটি আসলে আমাদের কাছে নতুন করে ছাত্র প্রতিনিধি কেমন হতে পারে, কিভাবে ছাত্রদের জন্য কাজ করা যায়, এই দিক থেকে আমাদের মানসিকতা, চিন্তা চেতনার একটি নতুন পরিবর্তন নিয়ে আসে। এবং এরপরই আমাদের যেটি হতো, আপনি জেনেই থাকবেন হয়তো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে আমরা কোন পোস্টে রিঅ্যাকশন দিব, কোনটাতে রিঅ্যাকশন দিব না, কোথায় কমেন্ট করব, কোথায় কমেন্ট করব না, এমনকি বিভিন্ন পোস্টের রিঅ্যাকশন লিংক আমাদের বিভিন্ন গ্রুপে দিয়ে বলে দেওয়া হতো এখানে গিয়ে কমেন্ট করা। যদি না করতাম তাহলে আমাদেরকে গেস্ট বলা হতো কেন কমেন্ট করতে। আমরা এই জিনিসগুলো হয়তো জনাব আলম আমরা মোটামুটি, আমি যদি জাস্ট এটুকু শেষ, না আমি একটু বলি, এটুকু শেষ করি। আচ্ছা, শেষ কর। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে পরিস্থিতি ওই টাইমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে এই বিভিন্ন জিনিসের রেফারেন্স ক্রিয়েট করেছিল, যেগুলো এখন 3-4 বছর পিছনে গিয়ে ওগুলো খেটে বের করে। আবার আপনি আমার যখন আমরা চতুর্থ বর্ষে ছিলাম বা মাস্টার্সে ছিলাম, তখন দেখবেন যে আমরা কিরকম গঠনমূলক লেখাগুলো লিখতাম এবং সরাসরি সেগুলো সমালোচনা করতাম। এবং সর্বশেষ 24-এর ইলেকশনে আমি বাড়িতে থেকেও ভোট দিতে যাইনি, এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম,
এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভীরু কাপুরুষ এবং স্বার্থপর মানুষ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না। কারণ তখনও আমরা সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্ন ভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম, সুন্দর গণতন্ত্রায়নের কথা বলছিলাম। তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না, এই অন্যায়গুলো হচ্ছে, কোটা সংস্কারের যে আমাদের 18 পরিপত্র বাতিল, এটি একটি অনেক বড় অন্যায় পুরো দেশের চাকরি প্রত্যাশীদের সাথে, আমরা এটি নিয়ে রাজপথে নামি, যখন আমাদের ভাই বোনদের রক্ত ঝরানো হয়, রাজপথে ধীরে ধীরে এক দফা দেখে যাই এবং এই কথাগুলো আমরা প্রতিদিন শুনি, পড়ি, শুনতে ভালো লাগে, কিন্তু সময় একটু কনস্ট্যান্ট আছে। আমি সোজা প্রশ্নে আসি। কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গা থেকে আপনি এসেছেন, ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন, যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন, সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী। আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে, আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কিনা? আপনারাই কি এখন একটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কিনা? সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায়, আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন, কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায় একে হুমকি দিচ্ছেন, তাকে ধমকি দিচ্ছেন, তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন, এটা করে দিবেন। এরকম কেন? মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন, মানে এটা কেন? মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আছি, আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না, মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয়, ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই। বা সায়ন থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই। দেখুন, এই জায়গায় একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা আসলে 5ই অগস্টের অভ্যুত্থান পরবর্তী সময় একদম লম্বা একটা সময় ধরে, ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান, সেগুলো আমাদের সামনে বিভিন্ন ভাবে আসে। এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই, তখন মনে করে যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে, ক্লাসে ফিরে গিয়েছে। এবং ওই সময়টিতে তারা এমন ভাবে, আমরা দেখেছি সচিবালয়, আপনি নিজেই দেখেছেন, আমরা হাইকোর্টে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি, আমরা গার্মেন্টস কর্মী, আমরা সাভারের দিকে দেখেছি, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে ফিরে আসে। এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি, তখন ওই যে আমাদের 3 অগস্ট কিংবা 18-19 জুলাই কিংবা 5 অগস্টের যে হুঙ্কার দিয়ে রাজপথে থাকা, ঠিক ওইভাবে আসতে হয়। সত্যি কথা এটি, আমরা আসলে ওইভাবে আসতে চাই না, এবং আমরা চাই ধীরে ধীরে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের স্বার্থে এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন, ওই বিষয়গুলোতে আমরা কাজ করি, এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই, এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই, সে পথে যাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে ফ্যাসিস্টের মাথা চলে গেলেও এই যে ডালপালাগুলো, এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে, গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে, এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে চান, তারা তখন মাথায় উঠে বসে। ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না, আমরা এখনো আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি, এটা বোঝানোর জন্য হলেও আসলে মাঝে মাঝে হুঙ্কার দিতে হয়। সাজিস, খুবই ইন্টারেস্টিং। মানে আমি নাগাদ নির্বাচন হলে বা সর্বশেষ কবে নাগাদ নির্বাচন হলে এ সরকার বড় ধরনের ঝামেলায় পড়বে না বলে আপনি মনে করেন? কেউ বলছেন 2025-এর মধ্যে নির্বাচন দিতে হবে, কেউ বলছেন যে নির্বাচনে সংস্কার দিতে হবে, কেউ বলছেন যে সংস্কার কিছু করার এখন আর দরকার নাই, সংস্কার আসলে রাজনৈতিক দল ক্ষমতায় এসে করুক। আপনি কোনটাই মনে করেন? এবং বিএনপি নির্বাচনের জন্য রেডি কিনা? পাশাপাশি একটি প্রশ্ন আপনাকে আসলে দ্রষ্টা হিসেবেই করতে চাই, বিএনপি যদি নির্বাচনের জন্য রেডি হয়, তাহলে কে আসলে পার্টি প্রধান বা কে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হিসাবে বিএনপি ভাবনা বেশি করছে, বেগম খালেদা জিয়া নাকি জনাব তারেক রহমান? আপনি যদি সব বিষয়টাতে একটু আলোকপাত করেন। আমি আপনাকে এই পর্বে খুব বেশি ইন্টারাপ্ট করতে চাই না, কিন্তু আপনি আরো অনেক প্রশ্ন রয়েছে, আপনি একটু সংক্ষেপে যদি বলেন। ডক্টর শাকত, দেখেন, এই প্রাসঙ্গিক একটা কথা বলি। অনেকেই প্রশ্নটা করেন যে আওয়ামী লীগ কি রাজনীতিতে আবার ফিরে আসতে পারে? আমি এই উত্তরটা দিই, এটার সঙ্গে রিলেভেন্ট, সেই জন্য বলি যে আওয়ামী লীগ রাজনীতিতে বাংলাদেশে আবার রিব্যাক করবে কি না, সেটা আওয়ামী লীগের উপর ডিপেন্ড করে না। সেটা ডিপেন্ড করে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ফেল করবে কিনা বা কতটা অনৈক্যের মধ্যে পড়বে তার উপরে। যদি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ঐক্য থাকে এবং তারা এই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে আধুনিক মানবিক একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে ধারা, সেই পথে হাঁটে, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করার কোনো সুযোগ নেই। তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, মানে হয়ে গেছে। ঠিক একইভাবে এই যে আপনার যে প্রশ্নে যে ঐক্য থাকবে কিনা, 33%, তবু 33 পেয়ে পাস করেছে। আমি তো ভেবেছিলাম পাসই করবে না।
এই ইতিমধ্যেই তাদের নানান রকমের সুরে অনৈক্যের সুর কিন্তু কিছুটা আসছে। বাংলাদেশ হচ্ছে জাতিগতভাবে একটা অনৈক্যের দেশ, এটা ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত হবে। বিভিন্ন সেক্টরে যাবেন, তারা মুভমেন্ট হলে একসঙ্গে ইমোশনালি এক হয়, আবার ইমোশন কেটে গেলে যে যার মতো হয়ে আবার অনৈক্যের পথেই হাঁটে। বাংলাদেশে গত 16 বছর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাফারার হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপি। তাদের মধ্যেই উপরি লেভেলের কথায় দেখবেন অনৈক্যের সুর মাঝে মাঝে আসে, যেটা কাঙ্ক্ষিত না। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় আমরা পেলাম, অবশ্যই ছাত্র জনতা সঙ্গে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যেভাবে প্ল্যান মাফিক আগানো দরকার, সেইখানে এক গ্রুপ বেশি ইমোশনাল হচ্ছে, আর এক গ্রুপ আবার যুক্তিবাদী হতে যাচ্ছে। কোথায় যেন সুরটা এক লয়ে উঠছে না। এবং সর্বশেষ দেখেন, সার্জিস এখানে আছে, আমি বলি যে বিপ্লবে কিংবা গণ অভ্যুত্থানে বা আন্দোলনে, যুদ্ধে যেমন ইমোশনটা দরকার হয় একসঙ্গে আগানোর জন্য, কিন্তু পরে যুক্তির জায়গাটা বেশি আনতে হয়, গোছালো করতে হয়। এই যে রিটটা করা হলো, এত বড় গুরুত্বপূর্ণ একটা রিট, সেই রিটে কাদেরকে বিবাদী করা হচ্ছে, প্রতিপক্ষ করা হচ্ছে, সেখানে 3টা দলের নাম অনাকাঙ্ক্ষিতভাবে চলে আসলো, কেউ খেয়াল করলো না, তাদের আইনজীবীও খেয়াল করলো না। আজকে এই যে বিষয়টা আসছে, এটা তো অনাকাঙ্ক্ষিত। তাতে হয় কি, এদের যে চিন্তা চেতনায় যে সঠিকভাবে কনসেন্ট্রেটেড হচ্ছে না, সেই কথাটা কিন্তু চলে আসে। রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতিকে নিয়ে এক পজিশন নিচ্ছে, ছাত্ররা এক পজিশন নিচ্ছে, এত তাড়াতাড়ি তো এরকম হওয়ার কথা না। ফলে এই যে বিষয়গুলো আসছে, এগুলো অ্যাড্রেস করতে না পারলে যদি এই অনৈক্যটা তৈরি হয়, তাহলে আমাদের এত ছাত্র জীবন দিল, সেটা তো আমরা পাবো না। ডক্টর সাহেব, একটা প্রশ্ন করতে পারি? আপনার কাছে কি মনে হয় না, মানে আপনি কন্টিনিউ করেন যে জায়গা থেকে, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় না, প্রথমেই যখন এই সরকারটা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলেছে, সেটাতে আসলে মানে সেটা একটা জাতীয় সরকার করার জন্য বিএনপির সেটাতে একটা প্রেজেন্টেশন মানে থাকা দরকার ছিল, রিপ্রেজেন্টেশন থাকা দরকার ছিল? এটা শুধু বিএনপি না, আমি আমার বেশ কিছু আলোচনায়, বিভিন্ন অনানুষ্ঠানিক আলোচনা এবং আনুষ্ঠানিক রাউন্ড টেবিল বৈঠক বা সেমিনারে, টক শোতে আমি বলেছি যে এই সরকারটি আসলে কাদের? এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের সমস্ত শক্তির প্রতিনিধিত্বশীল সরকার, এবং এমন মেজরিটি, এমন বেশি, এত সংখ্যক মানুষের সমর্থন পুষ্ট সরকার তো রাজনৈতিক সরকারও হয় না। রাজনৈতিক সরকার শুধু তার সমর্থকদের ভোটে নির্বাচিত হয়, প্রতিপক্ষের ভোট যেখানে আরো বেশি থাকে, তারা আসন কম পায় বলে সরকার গঠন করতে পারে না। কিন্তু এই সরকার হচ্ছে গণহত্যাকারী, ফ্যাসিবাদ, মানে খুব অল্প সংখ্যক, লেস দ্যান 10% ধরেন বা 5%, তাদের বাইরের সমস্ত জনগণের আকাঙ্ক্ষার সরকার। সেইখানে এই সরকারটি গঠিত হলো যখন তাকে এই যে 2জন ছাত্র প্রতিনিধি নেওয়া হলো। কেন নেওয়া হলো? কারণ এই ছাত্রের স্টেক হোল্ডার, তাদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থানটা হয়ে সফল হতে এসছে। তাহলে 16 বছর ধরে এই যে অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করা, সেখানে ভূমিকা রাখার জন্য অন্যান্য রাজনৈতিক দল আছে, অবশ্যই সেখানে বিএনপি একটি, সেখানে জামাত ইসলাম একটি, সেখানে নাগরিক ঐক্য একটি, যেখানে গণসংহতি অনেক আছে। ফলে যার যেটুকু অংশীদারিত্ব, সেই অনুসারে যদি প্রতিনিধিত্ব ওইভাবে করা হতো শুরু থেকে, যেই ভুলটা 72 সালে হয়েছিল জাতীয় সরকার না হয়ে, যদি ওইরকম কিছু করা যেত এবং ভুল বুঝি কমতো, কারণ প্রত্যেকের প্রতিনিধি ভেতরে থাকলে প্রশ্ন করতে পারতো, দাবি জানাতে পারতো এবং মেসেজ পাতো, এই গ্যাপ থাকতো না।